দর্শক, আপনারা জানেন যে আমাদের অর্থনীতির প্রধান একটি চালিকা শক্তি কিন্তু আমাদের পোশাক খাত। আমরা সেই পোশাক খাত নিয়ে কথা বলতে চাই। এজন্য আমাদের সাথে রয়েছেন পোশাক খাতের বড় একটা গ্রুপ, আপনারা জানেন স্টার্লিং গ্রুপ। স্টার্লিং গ্রুপের ডিরেক্টর এম.এস. ফয়সাল। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ। পোশাক খাতে তো আমরা অনেক বছর, প্রায় ৪৬ বছর। তো সেক্ষেত্রে আসলে আমাদের তো আরো অনেক বড় একটা স্থানে, উচ্চ স্থানে থাকার কথা ছিল। আমাদের আমি যতটুকু জানি এক্সপোর্ট তো এখনো $৫০ বিলিয়ন এর নিচেই। কিন্তু $১০০ বিলিয়ন এর উপরে হওয়ার কথা ছিল। কেন আমরা পিছিয়ে? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে কি দীর্ঘ লিড টাইম যেটাকে আমরা বলি, আমরা জানি যে আমাদের কস্টিংটা অনেক কম। তারপর দীর্ঘ লিড টাইমের কারণে কি আমরা একটু পিছিয়ে যাচ্ছি কিনা এই সেক্টরে? একটু যদি আমাদেরকে জানান। আজকের দিনে পোশাক শিল্পে আসলে লিড টাইম এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। হ্যাঁ, লিড টাইম বলতে আমরা যেটা বুঝি যে একটা অর্ডার দেওয়ার কতদিন পরে আমরা মালটা ডেলিভারি করতে পারবো বায়ারের কাছে। তো সাধারণত আমরা যখন একটা বায়ার অর্ডার রিসিভ করি তখন দেখা যায় যে আমাদের র মেটেরিয়ালটা সাধারণত বিদেশ থেকে নিয়ে আসতে হয় মোস্ট অফ দ্য টাইম। তো তখন আমাদের চিটাগাং পোর্টে গিয়ে আমরা একটা খুব বড় একটা বাধার সম্মুখীন হই। আচ্ছা। আমাদের কম্পিটিশনের সাথে যদি আপনি একটু কম্পেয়ার করে দেখেন যে ওখানে দেখা যায় যে আমরা কম্পিটিশন মেবি যেই প্রোডাক্টটা ৩ দিনে তাদের পোর্ট থেকে নিয়ে আসতে পারে ১ থেকে ৩ দিনের মধ্যে, সেটা আমাদের ৭ থেকে ১০ দিন লেগে যায় পোর্ট আচ্ছা, থেকে আচ্ছা। নিয়ে আসতে। তো এই লিড টাইমের কারণে আমরা একটা ব্যবসা গ্রোথে বাধাগ্রস্ত হতেছি। আচ্ছা। তাতে ফাস্টার করতে হবে। ফাস্টারটা আসলে কিভাবে করা যায়? আমাদের এই পোর্টের এই যেই ডিজিটাইজেশনের যে পদ্ধতিগুলো আছে এগুলো মনে হয় ফলো করলে ভালো হবে। এক্সপোর্টের জন্য যদি আলাদা একটা কাউন্টার দেওয়া যায়, যেই কাউন্টারে শুধু এক্সপোর্ট রিলেটেড প্রোডাক্টগুলো ছাড়ানো হবে, তাহলে মনে হয় আমাদের প্রায়োরিটি দিয়ে যদি ছাড়াই নিয়ে আসা যায়, তাহলে আমাদের কম্পিটিশন যেভাবে ফলো আপ করতেছে আমরাও মনে হয় ওটা করলে ভালো আচ্ছা, হবে। আচ্ছা। আমরা পোশাক খাতে আরো চ্যালেঞ্জ নিয়ে কথাও বলব। তার আগে একটু মার্চেন্ডাইজিং নিয়ে একটু জানতে চাই। খুবই কমন একটা ফ্যাক্ট আপনাদের পোশাক খাতে। তো এইটার বিষয়ে জানবো দক্ষতা কিভাবে বাড়ানো যায় মার্চেন্ডাইজার যারা তাদের। প্লাস পোশাক খাতে যদি কেউ ক্যারিয়ার গড়তে চায়, কিভাবে গড়তে পারবে? একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, আমি যেহেতু অ্যাজ এ সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান, হুম। আমার কোম্পানিতে আমরা একটা প্র্যাকটিস আছে আমাদের এমটিও প্রোগ্রাম। আচ্ছা। তো ওই প্রোগ্রামে আমরা ইয়াং যারা মাত্র পাশ করে বের হইছে ওদেরকে আমরা একটা সুযোগ দিয়ে থাকি। তো ওখানে আমরা যে দেখতে গিয়ে ওই সুযোগটা দেওয়ার ক্ষেত্রে দেখতে গিয়ে দেখছি যে মার্চেন্ডাইজিংয়েই সবার খুব আগ্রহ এবং ঝোঁক। কিন্তু আমাদের এই পোশাক খাতে কিন্তু অনেকগুলো অন্য সেক্টরও রয়েছে। যেমন প্রোডাকশন সেক্টর, কোয়ালিটি, দেন এইচআর, এইসব বা ইভেন লাইক মেইনটেন্যান্স। হ্যাঁ, এইখানেও আমাদের ক্যারিয়ার গ্রোথের অনেক সুযোগ আছে। আচ্ছা। মার্চেন্ডাইজিং এ যেটা হয় যে সবাই মনে করে যে এখানে একটু সুযোগ মনে হয় বেশি আছে। ব্যাপারটা ওরকম না। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের দেশে বিদেশ থেকে যারা কাজ করতে আসে, অর্ধেকের বেশি লোক আসে কিন্তু প্রোডাকশন সেক্টরে। আপনি বিশেষ করে শ্রীলঙ্কা, ইন্ডিয়া এসব দেশ থেকে যেসব লোক আমাদের দেশে কাজ করতে আসতেছে, তারা কিন্তু প্রোডাকশন সাইডে বেশি, কোয়ালিটি সাইডে বেশি, ইভেন সামওয়াট এইচআর সাইডেও তারা আসতেছে আজকাল। তো এই চাকরিগুলো যদি আমরা বাংলাদেশীদের সুযোগ দিতে চাই, তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশী ছেলেমেয়েদের এই সেক্টরগুলো আসতে হবে। স্পেশালি আপনি ইন্ডিয়া থেকে বা শ্রীলঙ্কা থেকে আমরা যদি একটা প্রোডাকশন জিএম নিয়ে আসি, এর বদলে আমাদের বাংলাদেশী ছেলেমেয়েরা যদি এই পজিশনটা হোল্ড করতে পারে, তাহলে কিন্তু দেশের টাকা দেশেই রয়ে দেশেই যাবে। থাকতো। ইয়েস। তো এইজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা শুধু মার্চেন্ডাইজিং এর দিকে ঝোঁক না দিয়ে অন্য যে সেক্টরগুলো আছে ওগুলাও একটু মনে হয় ভাবার সময় আসছে আমাদের। কারণ এতে বেশিরভাগ হ্যাঁ। বড়, বড় ফ্যাক্টরিতেই আপনি দেখবেন যে ওদের জিএম পজিশনগুলা মোস্টলি বিদেশিরা হোল্ড করে আছে। তো একটা মার্কেটে একটা ধারণা আছে যে আমার পোশাক মালিকরা মনে হয় বিদেশি জিএমদের খুব একটা পছন্দ করি। ব্যাপারটা ওরকম না। আমার মানে দেশে আমরা যখন পাচ্ছি আমরা না, আমরা যেহেতু এখন হায়ার পাচ্ছি করতে না, হচ্ছে। আমাদের বিদেশ থেকে লোকগুলোকে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, একদিকে আমরা দেখতেছি আমার দেশের লোকরা বিদেশে চাকরি করতে যাচ্ছে। কিন্তু বিদেশ থেকেও অনেক লোক আমাদের দেশে এই পোশাক খাতে এসে কাজ কিন্তু করতেছে। সেই সেক্টরে আমাদের হুম। যারা আছে তারাই করতে পারতো হ্যাঁ, আসলে। সেই জায়গা আমাদের দখল করতে করতে পারতো। পারত, কিন্তু যেটা হয় যেটা আমরা চ্যালেঞ্জ দেখতেছি যে আমাদের যারা বেটার এডুকেটেড যে ছেলেমেয়েগুলো আছে তারা সবাই মার্চেন্ডাইজিং এ কাজ করতে চায়। তো মার্চেন্ডাইজিং এ কম্পিটিশনটা বেশি। হ্যাঁ, তো এবং এখানে অপরচুনিটিও আমার ধারণা দিনে, দিনে কমে আসতেছে। কারণ এখন অটোমেশনের যুগ, হুম, হুম। এআই এর যুগ। অনেকগুলা অর্ডার বুকিং, ফলো আপ এগুলা সব আসলে অটোমেশনের কারণে ইজি হয়ে গেছে। হ্যাঁ, আর সেকেন্ডলি মার্চেন্ডাইজিং এ তো একটা রিলেশনশিপেরও ব্যাপার আছে। তো এবং এই জিনিসটা কিন্তু আমার দেশের লোকের থেকে আমি বলব যে আমার পার্শ্ববর্তী দেশের লোকদের, যেহেতু ওইসব কোম্পানিতে টপ পজিশনগুলো ওই দেশের বড় স্যাররা ধরে রাখছে। হুম, হুম। তো এর জন্য আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে একটা ইন্ডিয়ান লোক বা একটা শ্রীলঙ্কার লোক এসে যখন কমিউনিকেশনটা করে তখন একটা বেটার আউটপুট পাওয়া যায়। হ্যাঁ, এই জিনিসটা আসলে একদিনে তো পরিবর্তন হবে না, তবে আস্তে আস্তে আমার মনে হয় চেঞ্জ হচ্ছে, এটা আরো হবে। আপনি এআই নিয়ে বলছিলেন। আসলে এআই কতটা প্রভাব রাখছে
এখনো পর্যন্ত গার্মেন্টস খাতে? এইটা খুব আর্লি স্টেজে আছে। এআই এ যদি ওইভাবে বলি আমরা, দেখেন এআই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হুম, হুম। তো যেই কাজটা হয়তো আমরা আগে 4টা লোক দিয়ে করাইতাম, সেইটা আমরা একটা লোক দিয়ে করানোর ট্রাই করতেছি। এটা ইজি এক্সাম্পল যদি আমি দেই যে আমার ডেইলি অ্যাটেন্ডেন্স সফটওয়্যার যেটা আছে, সেইটাকে আমি এআই এর মাধ্যমে যে রিপোর্টিং গুলা হয়, সেটা আগে আমার 4টা লোক কাজ করত। স্পেশালি ধরেন অ্যাটেন্ডেন্স রিপোর্ট, অ্যাবসেন্ট রিপোর্ট, এই ধরনের যে রিপোর্টগুলা হয়, ইভেন সিক লিভ, হুম, হুম। হ্যাঁ? এই রিপোর্টিং গুলা আমরা এখন একটা এআই সফটওয়্যারের সাথে কানেক্টেড হয়ে একজনের মাধ্যমে জিনিসটা সলভ করতে আচ্ছা, পারতেছি। আচ্ছা। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে অথবা ডিজাইনের ক্ষেত্রে এআইটা কতটুকুখানি কাজ? ডিজাইনের ক্ষেত্রেও আমরা এই সাপোর্টটা এখন মাত্র এলিমেন্টারি স্টেজ, আমরা যে নিচ্ছি না তা ব্যাপারটা তা না, এটা আমরা প্র্যাকটিস করতেছি। এখনো ওইভাবে আমরা ফাইনালাইজ করতে পারি না যে কোন এআইটা এটার জন্য কার্যকর আচ্ছা, হবে। and প্রতিযোগী যারা আছে ভিয়েতনাম, ভারত, চায়না, তারা আসলে কতখানি এআই ইউজ করছে বলে জানা আমার আছে? ধারণা সবাই কম বেশি শুরু করছে, ইনিশিয়াল লেভেলে সব। ইনিশিয়াল লেভেলে আছে। আচ্ছা। এটা আস্তে আস্তে আমরা হুম, হুম। এটা তো ইউজার কেন্দ্রিক, লাইক আমাদের যখন টাইপরাইটার থেকে আমরা যখন কম্পিউটারে গেলাম, তখন যেমন মনে হয়েছিল যে অনেক টাইপরাইটারে চাকরি চলে যাবে, অনেক আনএমপ্লয়মেন্ট হবে। হুম, হুম। ব্যাপারটা ওইরকম না। আচ্ছা। এআই যারা শিখবো, এআই দিয়েই আবার অনেক ধরনের কাজের ক্ষেত্র তৈরি হবে আমাদের। হয়তো একটা কাজ যেটা আমরা 4 জন লোকে করতাম, 1 জন লোকে করব, কিন্তু এটা দক্ষতার সাথে করব তখন। আচ্ছা, আচ্ছা। আমরা ভারত, ভিয়েতনাম, চায়নার কথা বলছি। আমি একটু এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমরা নতুন বাজার খোঁজার কথা বলছি। সেক্ষেত্রে এই যে ৩ টি দেশের কথা বললাম অথবা আরো কিছু দেশ এরকম আছে যারা নিজেরাই এক্সপোর্টার। তো তাদের দেশে কি আমরা আসলে এক্সপোর্ট করতে পারি কিনা? এটা সম্ভব আপনি কিনা? জেনে কারণ হয়তো অনেক অবাক বড় হবেন, একটা কারণ মার্কেট। একসময় কিন্তু বাংলাদেশ থেকে প্রায় $1 বিলিয়ন গার্মেন্টস পণ্য আমরা ভারতে রপ্তানি করতাম। আচ্ছা, আচ্ছা। তো সেটা এই বিশেষ করে গত 3 বছরে কমতে কমতে এখন আমরা 330 মিলিয়নে আসা ঠেকছে, মানে 1/3 হয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড চায়নাও আমরা একটা বড় ভলিউমে প্রোডাক্ট এক্সপোর্ট করতেছি, বিকজ এইখানে কিছু প্রোডাক্ট আছে যেগুলো বায়ার অনেক হাই কমপ্লায়েন্স চায়, আচ্ছা, আচ্ছা। এবং কিছু বেসিক প্রোডাক্ট আছে যেটা চাইনিজ কোম্পানি ম্যানুফ্যাকচার করে না। এই জন্য চাইনিজ লোকগুলো বা ইন্ডিয়ান লোকগুলো বাংলাদেশ থেকে তৈরি করে চায়না এবং ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আসি। শ্রমিকরা ঢাকাতে আসছে, আপনাদের আ কারখানায় কাজ করছে, প্রতিষ্ঠানে কাজ করছে। আপনারা কি তাদের অঞ্চলে যেতে পারেন কিনা? এটা তো আর একদিনে হবে না, আস্তে, আস্তে হবে। এবং সেখানে কিন্তু বিস্তীর্ণ জায়গা। সেখানে আমরা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করব, সেটাকে আমরা কাজে লাগাবো। এটা হয় কিনা? তাহলে গ্রিন ফ্যাক্টরির কথা যেটা বলছি আমরা, সেটিও হচ্ছে। আর বিকেন্দ্রীকরণ যেটা, সেটিও হচ্ছে। কিভাবে দেখেন বিষয়টিকে? বিকেন্দ্রীকরণ তো অবশ্যই একটা ভালো উদ্যোগ, কিন্তু বিকেন্দ্রীকরণ করতে গিয়ে আমরা যেই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, যেটা হয়তো অনেকেই কম বেশি জানেন, যে এই ফ্যাক্টরিগুলোতে কিন্তু দক্ষ একটা টপ ম্যানেজমেন্টের দরকার হয় আচ্ছা, এই ফ্যাক্টরিগুলো রান আচ্ছা, আচ্ছা। করতে। তারা যেতে চায় না হ্যাঁ, প্রত্যন্ত অঞ্চলে। সাধারণত যেটা দেখা যায় যে আচ্ছা। প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা একটা ফ্যাক্টরি তৈরি করি, তখন এই দক্ষ টপ ম্যানেজমেন্ট গুলো, তাদের ফ্যামিলি তো সাধারণত ঢাকায় থাকে, Yes. এবং ওদের ফ্যামিলি যে বাচ্চারা আছে, ওরা ঢাকায় স্কুলে পড়ালেখা করতেছে, ওনার চিকিৎসা ব্যবস্থা ঢাকায়, তো সেজন্য সাধারণত তারা ফ্যামিলি থেকে দূরে থাকতে চায় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটা ইজি এক্সাম্পল ধরুন, ঈশ্বরদী ইপিজেডে বেশ কয়েকটা ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। তো সেখানে ঈশ্বরদী ইপিজেডে টপ ম্যানেজমেন্ট গুলো লং টাইম থাকতে চায় না, তারা 2 থেকে 3 বছর পরে আবার ঢাকায় ব্যাক আচ্ছা, করতেছে। আচ্ছা। এটা এইটা একটা বড় আসলে সমস্যা। বিকেন্দ্রীকরণ যদি আমাদের রিয়েলি করতে হয়, তাহলে কিন্তু আমাদের ওই সব এলাকায় মানসম্মত স্কুল, মানসম্মত হসপিটাল গড়ে তুলতে হবে। তাইলে আমরা বিকেন্দ্রীকরণের মানে সবকিছুর একটা real বিকেন্দ্রীকরণ করতে করতে পারবো। হবে। জি, জি, তাছাড়া আসলে হবে না। নাইলে ঢাকাকে বাংলাদেশ থেকে বের করে নিয়ে আসতে হবে আর কি, এরকম একটা ঘটনা। আচ্ছা, আমরা তাহলে স্বপ্ন আপনি দেখতে পারি। যেকোনো একটা কিছু করতে জানেন, ঢাকায় আসতে হবে, তো মানুষের জন্য দেখবেন যে ঢাকামুখী হয়ে গেছে। না, সেটাই। এটাকে আমরা যতটা বিকেন্দ্রীকরণ করতে হলে শুধু ফ্যাক্টরি না, আমি বলবো হসপিটাল, স্কুল, এগুলাকেও একটু বিকেন্দ্রীকরণ করতে হবে। মানে বড় পরিসরে করতে হবে এবং এর জন্য আসলে সরকারের সহযোগিতা খুবই হ্যাঁ, দরকার। এবং তাছাড়া আরেকটা জিনিসও আপনি খেয়াল করতে পারেন যে আমাদের এখন ধরেন ট্রাভেল টাইম হলো 1.5 ঘন্টা, যেই দূরত্বটা আছে সেই দূরত্বে আমাদের ফ্যাক্টরিগুলো, আমরা ঢাকার মধ্যে হলেও আচ্ছা, কিন্তু আচ্ছা, আচ্ছা। ঢাকা থেকে 1 থেকে 1.5 ঘন্টা, আশুলিয়া, সাভার, এগুলা যদি আমরা এখন যে স্টুডিওতে আছে এখান থেকে গেলে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে মিনিমাম। তো আমাদের যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, 1.5 ঘন্টায় কিন্তু বিদেশে প্রায় 150 কিলোমিটার দূরে যাওয়া যায়। একদম। আপনি এখন আমরা যেই 30 কিলোমিটার জোনটার মধ্যে আছি, সেটা কিন্তু ইজিলি 150 কিলোমিটার দূরে আমরা চলে যেতে পারি। 1.5 ঘন্টা ট্রাভেলিং, ইটস ওকে। হুম, হুম। এবং বিদেশে মানুষজন এটা করতেছে। আমার দেশেও মানুষ 1.5 থেকে 2 ঘন্টা প্রতিদিন ট্রাভেল করে, কিন্তু সেটা ওই 15 থেকে 30 কিলোমিটারের ভিতরে। তো সেই যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, আমরাও ইনশাল্লাহ বিকেন্দ্রীকরণ আরো ইজিলি করতে পারবো। আচ্ছা, অবশ্যই। সেই স্বপ্ন আমরা দেখতেই পারি। একটু আসতে চাই, আমরা তো সম্পন্ন পোশাকই তৈরি করছি। কিন্তু প্রতিযোগী দেশের থেকে আমরা দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে
32% থেকে একদম সেই 82% পর্যন্ত কমে আমরা সেল করছি। এইটা আসলে এখানে এই বৈষম্যটা কেন, কিভাবে কমানো যায় সেই সাথে একটু জানতে চাই ভ্যালু এডিশনটা আসলে কিভাবে বাড়ানো যায় এই সেক্টরে? এখানে আমরা প্রতিযোগী দেশের সাথে যদি কম্পেয়ার করেন অ্যাপেল টু অ্যাপেল, যদি ইজি বলি যে ওইসব দেশে আসলে একটু ডিফিকাল্ট প্রোডাক্টের দিকে তারা চলে গেছে আর আচ্ছা, কি। হ্যাঁ, যে আমরা বেসিক প্রোডাক্টগুলো আমরা বেসিকের মধ্যে করতেছি। এখনো আটকে আছি। জিনিসটা আসলে যতটা মাল্টি প্রোডাক্ট করা যায়, প্রোডাক্ট ডাইভার্সিফাই করা যায়, তখন মনে হয় আমরা একটু বেটার প্রাইস আশা করতে পারি। ২ নম্বর আমি বলবো যে আমাদের যে ডিজাইন সেন্টারগুলো আছে, এই ডিজাইন সেন্টারগুলো প্রতিবেশী দেশগুলো বা আমাদের কম্পিটিটররা এবং আমার দেশেও করতেছে। আমার দেশেও যে সব ফ্যাক্টরি একই স্ট্যান্ডার্ডের প্রাইসিং এ কাজ করে ব্যাপারটা ওরকম না। বিভিন্ন স্ট্যান্ডার্ডেই আমরা বিভিন্ন ফ্যাক্টরি কাজ করে। তো আমি যদি সহজভাবে বলি যে আমাদের নিজস্ব স্টাইল যখন আমরা বায়ারের কাছে বিক্রি করি, তখন আমরা কিন্তু একটা প্রিমিয়াম প্রাইসে বিক্রি করতে পারবো। আচ্ছা, আর যদি আপনি বায়ারের স্টাইলটা বায়ারকে বিক্রি করেন, তখন কিন্তু আপনি প্রিমিয়াম প্রাইস চার্জ করতে পারবেন না। তো এইজন্য এডিশনাল যে সাপোর্টগুলো আছে, এগুলো যখন আমরা বায়ারকে দিতে পারবো, তখন আমরা একটা প্রিমিয়াম প্রাইস আশা করতে পারি। সেক্ষেত্রে নিজের ব্র্যান্ডিং তো করতে হবে। সেটা কিভাবে করা যায় আসলে? আমরা অনেকদিন ধরে বলছি, এই বিষয় নিয়ে কথা বলছি। এখন ব্র্যান্ডিং ব্যাপারটা কিন্তু একটু বেশ জটিল আমার হুম, কাছে মনে হয়। যে আচ্ছা, এইখানে আমি বাংলাদেশে বসে ইউরোপের বাজারে কি বিক্রি হবে, ইউরোপের চাহিদা কি হবে, এইটা এখানে প্রেডিক্ট করা খুব কঠিন। আচ্ছা। হ্যাঁ, এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে ১০ বছর ১৫ বছর আগে যে ব্র্যান্ডগুলো এক্সিস্ট করতো, এখন কিন্তু কিছু ব্র্যান্ড চলে গেছে, আবার নতুন কিছু ব্র্যান্ড আসছে। এবং আমেরিকায় আমরা সবাই জানি যে গ্যাপ, লিভাইস হুম, এগুলো হুম, খুব স্ট্রাগল করতেছে। জেসি পেনি, মেসিস, এই ব্র্যান্ডগুলো কিন্তু আছে, অবশ্যই টিকে আছে, কিন্তু তারা এই ধরেন একটা কঠিন প্রতিকূলতার মধ্যে টিকে গেছে। আচ্ছা, নতুনরা কি আসছে কি এর মধ্যে? এর মধ্যে নতুন ছোট ছোট ব্র্যান্ড অবশ্যই আসছে। ধরেন যে ইউনিক্লো খুব ভালো করতেছে, এটা জাপানিজ একটা ব্র্যান্ড। এইটা অন্যান্য স্পেশালি ইউরোপ এবং আমেরিকায় ওদের স্টোর, নতুন নতুন স্টোর খুলতেছে। ওরা এখন ইউনিক্লো যে ওনার আছে, উনি মনে হয় জাপানের এখন ১ নাম্বার শীর্ষ ব্যবসায়ী। আমাদের তো অনেক বড় একটা জনগোষ্ঠী। জি। তো সেক্ষেত্রে আর কি একটা ব্র্যান্ডিং কি করতে পারতাম না? আমাদের জনগোষ্ঠী তো বাইরেও আছে। লন্ডন, আমেরিকা সব জায়গায়। ব্র্যান্ডিং এটা আসলে তো একদিনের ব্যাপার না। এটা আচ্ছা। একটা পজিটিভ হুম, হুম, ব্র্যান্ডিং, শুরু এটা করতে হবে। আস্তে আস্তে তৈরি করতে হবে। হুম, হুম, হুম। হ্যাঁ, একটা জিনিস হয়তো একটু শুনতে খারাপ মনে হয় যে আমাদের বাংলাদেশী লোকগুলো আসলে নিজের দেশের পণ্যের দিকে আকৃষ্ট হইতে হবে আরকি। অবশ্যই। হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায় যে একটা লোক হয়তো ইউরোপে বসে, যে বাঙালি লোকটা আছে, হুম। তার দেশের পণ্য কেনার প্রতি একটা আকর্ষণ আস্তে আস্তে গ্রো করতে হবে। আমাদেরও ওই স্ট্যান্ডার্ডের কোয়ালিটি মেইনটেইন করতে হবে। আচ্ছা, অবশ্যই। আ একটা দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে অনেকে বলে থাকেন, আপনি এটা আসলে সত্যতা করবেন যে আ ঋণখেলাপি সংখ্যা তো অনেক বেশি এবং এই সংখ্যাটা সবচেয়ে বেশি নাকি গার্মেন্টস সেক্টরে, বিশেষ করে স্পিনিং আর ওভেন। তো এটা আসলে কতটুকু সত্যি? হ্যাঁ, না, 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 এইটা আমি যেটা আমি রিসেন্টলি যেসব পেপার পত্রিকার ডাটা দেখলাম এবং আমিও আমার বন্ধুদের সাথে আলাপ করে যেটা বুঝলাম, ঋণখেলাপির মধ্যে আসলে ২ ধরনের ঋণখেলাপি আছে। একটা বলে উইলফুল ডিফল্টার, একটা আনউইলফুল ডিফল্টার। এখন বিজনেসে ফর ডিফারেন্ট রিজন, ফর এক্সাম্পল কোভিড এর কারণে, ইউক্রেন যুদ্ধের কারণে এখন অনেক আরেকটা ধরনের যুদ্ধ হচ্ছে। ব্যবসায়ী, হ্যাঁ, হুম। আরেকটা যুদ্ধ, এই যে বিভিন্ন মধ্যপ্রাচ্যের প্রবলেমের কারণে, অস্থিরতা, হ্যাঁ। হ্যাঁ, যে অস্থিরতার কারণে অনেকের হয়তো অর্ডার হোল্ড হয়ে গেছে। অনেকে প্রোডাক্টটা ঠিকমতো পৌঁছাইতে পারে নাই। হ্যাঁ, আনউইলফুল যে ডিফল্টাররা আছে, এই সংখ্যা আমাদের ইন্ডাস্ট্রিতে কম বেশি আছে। বাট যেই উইলফুল ডিফল্টার আছে, ফর এক্সাম্পল গত সরকারের আমলে বেশ কিছু বড় বড় গ্রুপ ছিল, তারা উইলফুল ভাবে যে ব্যাংকে ডিফল্ট করছে, এর জন্য হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের আরএমজি সেক্টরের একটু মান সম্মান ক্ষতি হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো এখান থেকে আসলে আ আসলে মানে যে ইমেজ সংকট, এই সংকটটা কাটিয়ে উঠবে এই সেক্টর, সেটা প্রত্যাশা আমরা করছি। একটু জানতে চাইবো যে আমরা শুল্কমুক্ত সুবিধাতে কিন্তু আ সুতা আনছি, আ ফেব্রিক্সও মনে হয় আনছি। তো এইটা আমাদের দেশীয় যে প্রতিষ্ঠানগুলো, তাদের জন্য তো একটা প্রবলেম হচ্ছে মনে হয়। আসলে এই ব্যাখ্যাটা কি আচ্ছা, থাকবে? এটা এটা কিন্তু একটু আমি বন্ডেড লাইসেন্স তো সহজভাবে, এটাই মনে হয় নাকি? জি, জি, আমরা আসলে বন্ড লাইসেন্সের আওতায় আমরা বিদেশের যেসব পণ্য আমরা বিদেশে রপ্তানি করি, সেসব র ম্যাটেরিয়াল গুলো বন্ড লাইসেন্সের আওতায় নিয়ে আসি। তো এখন একটু যদি একটু বুঝায় বলি আপনাকে, আমাদের এখানে হইলো এইটা হলো একটা ট্রেডেবল সেক্টর। ট্রেডেবল সেক্টর মিনস যে আমি একটা প্যান্ট যদি বিদেশে রপ্তানি করি, আমার সাথে এই ট্রেডেবল সেক্টরে ধরেন কম্পিটিশন করতে একটা চাইনিজ সাপ্লায়ার, একটা ভিয়েতনামি সাপ্লায়ার, একটা কাম্বোডিয়ান সাপ্লায়ার, একটা ইন্দোনেশিয়ান সাপ্লায়ার। আমি একজন ৫ জন। আমরা ৫ জনেই একটা প্যান্ট $১০ বিক্রি করার জন্য ট্রাই করতেছি। আমি আচ্ছা। হয়তো $৯.৮০ দিলাম, উনি $10.20 দিলেন। এইভাবে প্রাইস কম্পিটিশনে করে আমি $9.80 ফাইনালি অর্ডারটা ক্যাচ করলাম। তো আমার এই প্রোডাক্টটা তৈরি করতে হবে কিন্তু
বেস্ট পসিবল প্রাইসিং প্রোডাক্ট দিয়ে। এখন আমি যখন প্যান্টের কাপড়টা খুঁজতে বের হইলাম, পলিব্যাগ খুঁজতে বের হইলাম, সুতা খুঁজতে বের হইলাম, বাটন খুঁজতে বের করলাম বা কার্টুন কিনতে গেলাম, তখন যদি আমি রাইট প্রাইসে প্রোডাক্টগুলো না কিনতে পারি, তাহলে কিন্তু বেস্ট প্রাইস আমি বায়ারকে দিতে পারবো না এবং তখন কিন্তু আমি কম্পিটিশন হেরে যাব। হ্যাঁ, তো আর এই প্রোডাক্টটা তো আর আমরা আমাদের দেশে ব্যবহার করতেছি না, আমি বিদেশ থেকে এনে আবার বিদেশেই পাঠিয়ে দিচ্ছি। আমি শুধু আমার 2টা হাত ব্যবহার করে কাপড়টাকে প্যান্টে রূপান্তর করছি। আচ্ছা। তো এর জন্য এইটা আসলে আমাদের বলবো যে আমাদের যেসব টেক্সটাইল সেক্টর, অ্যাসেসরিজ সেক্টর যারা আছেন, তাদেরকে কম্পিটিটিভ প্রাইসিং করতে হবে। একদম। হ্যাঁ, আমরা যেমন বিদেশের সাথে কম্পিটিশন করে বেস্ট প্রাইসটা এনশিওর করে প্রোডাক্টটা ডেলিভারি করতেছি, আমি আমাদের ওই ভাইদেরও বলবো যে তারা স্পেশালি টেক্সটাইল সেক্টর, স্পিনার, ইভেন অ্যাসেসরিজ সেক্টরে যারা আছেন, তারা যাতে বেস্ট প্রাইসটা এনশিওর করে আমাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি করে। কারণ অবশ্যই। প্রোডাক্টটা তো আমরা এই দেশে ব্যবহার করতেছি না, এই প্রোডাক্টটা আমরা বিদেশে পাঠিয়ে দিচ্ছি। যদি আমরা এই দেশে ব্যবহার করতাম, তাহলে আমরা এটা নিয়ে একটা টেনশন করতে পারতাম। কিন্তু আমরা জাস্ট একটা র মেটেরিয়াল কিনে এনে এটার সাথে ভ্যালু অ্যাড করে মিনিমাম 20 থেকে 30% ভ্যালু অ্যাড করে জিনিসটা আবার বিদেশেই পাঠিয়ে দিচ্ছি। হুম, হুম। বাট অনেক সময় দেখা যায় যে একই দাম 2টা প্রোডাক্টেরই। ফর এক্সাম্পল ধরেন পলিব্যাগ, বাংলাদেশি পলিব্যাগের দামও 10 টাকা, ইন্ডিয়ান পলিব্যাগের দামও 10 টাকা। আপনি যে আমাকে প্রথম প্রশ্নটা করছিলেন যে লিড টাইম, হুম, হুম। বাংলাদেশি প্রোডাক্ট অলওয়েজ হ্যাভ এ অ্যাডভান্টেজ অন লিড টাইম উইথ আস। তো যখন দেখা যায় যে আমাদের লিড টাইম কম, আমরা কিন্তু সবসময় বাংলাদেশি প্রোডাক্টটার দিকে ইচ্ছুক থাকি। একদম না পারতেই না, তখন আমরা বিদেশ থেকে আনতে আগ্রহী হই। আচ্ছা, আচ্ছা। এখন ইন্টারন্যাশনাল বায়াররা ইএসজি সাস্টেইনেবিলিটি এটাকে জি। বেশি গুরুত্ব দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছি এক্ষেত্রে? সাস্টেনেবিলিটির দিক থেকে আমি খুব প্রাউডলি বলতে পারি আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করলেও আমাদের এই সাস্টেনেবিলিটি যে প্র্যাকটিসগুলো আছে এগুলো অন্তত ফার্স্ট ওয়ার্ল্ডের মতো। আচ্ছা। হ্যাঁ, হুম। তো খুব সহজভাবে বললে আপনি দেখেন আমাদের রানা প্লাজার মতো একটা দুর্ঘটনা ঘটছে, কিন্তু এরপর কিন্তু আমাদের আরএমজি সেক্টর ঘুরে দাঁড়াইছে। হ্যাঁ, এবং আপনি ইন্টারন্যাশনালিও দেখবেন যে বেশ কিছু বড় বড় ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। হুম, হুম। আলহামদুলিল্লাহ রানা প্লাজার পরে আমার দেশে ওই ধরনের কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টই হয়নি এবং আমাদের গার্মেন্টস, যে কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সেফটি কমপ্লায়েন্স মেনটেন করি, বাংলাদেশের স্ট্যান্ডার্ড না। হ্যাঁ, তো অ্যাডিশনাল আরো মোর সেফটি নিয়ে আমরা কাজ করতেছি এবং ডে বাই ডে এই সেফটি স্ট্যান্ডার্ড কেমন আরো উন্নতি করা যায় এই নিয়ে আমরা রেগুলার কাজ করতেছি। গ্রিন ফ্যাক্টরিও তো আমাদের এখানে সংখ্যাটা অনেক বেশি এবং ইউরোপীয় কান্ট্রি কিন্তু কার্বন নীতিতে একটু কঠোরতা অবলম্বন করছে। তো সেক্ষেত্রে তো গ্রিন ফ্যাক্টরি আরো বাড়াতে হবে আমাদের। সেক্ষেত্রে যেটি শুরুতেই বলছিলাম, যেটা আমাদের একটু কনসার্ন আছে যে 2030 সালের পরে ইউরোপ বলেছে আমাদের যেসব দেশে তারা বেশি গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে, পাওয়ার উৎপন্ন করে, সেই সব দেশের প্রোডাক্টে 20 থেকে 50% ট্যাক্স আরোপ করবে তারা। তো আমার দেশ এখনো ওই ধরনের রেডিনেসে যাওয়ার কোনো পাথে পৌঁছাইতে পারে নাই। তো এটা নিয়ে আমাদের সরকার নিশ্চয়ই কাজ করবে। হুম, হুম। তো যেটা দেখা গেছে স্পেশালি আমি পাকিস্তানের কথা বলতে পারি বা চায়নার কথা বলতে পারি, ওদের কিন্তু ইলেকট্রিসিটির 47% আসে সোলার প্যানেল থেকে। পাকিস্তানেও এটা অ্যারাউন্ড 40% হয়ে গেছে। হুম, হুম, হুম। আমার দেশের গভর্নমেন্টকে আমরা রিকোয়েস্ট করতেছি যে এই জিনিসটা, এই সোলার প্যানেল দিয়ে যদি গ্রিন পাওয়ার আমরা তৈরি করতে পারি, তখন কিন্তু আমরা খুব সহজেই এই গোলটা অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, আচ্ছা। অন দ্য আদার হ্যান্ড আমার দেশে যে গ্রিন ফ্যাক্টরিগুলো আছে তাদের সবাই কিন্তু তার ক্যাপাসিটির মিনিমাম 20% সোলার প্যানেল থেকে পাওয়ার উৎপন্ন করে। আচ্ছা। আমরা জানি যত বেশি দক্ষ জনশক্তি হবে তত বেশি আসলে আপনার সেক্টরের জন্য ভালো। আপনার সেক্টরের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা যায়। তা সেটা কতটা আসলে হচ্ছে অথবা হবে। আরেকটা জিনিস যেটা জানতে চাই সেটা হচ্ছে বাইরের দেশ থেকে আমাদের এখানে আসছে দক্ষ জনশক্তি। আমরা কি এই সেক্টরে বাইরে পাঠাতে পারি কিনা? সেভাবে আমরা তৈরি করতে পারি কিনা ভবিষ্যতে? ইনশাআল্লাহ নিকট ভবিষ্যতে বা রেগুলারলি আমার দেশে যাচ্ছে, তো হয়তো টপ ম্যানেজমেন্ট হিসেবে যাচ্ছে না। আচ্ছা। যেটা মিড যাচ্ছে লেভেলে যাচ্ছে। স্পেশালি মিড লেভেল এবং শ্রমিক লেভেল, আচ্ছা। স্পেশালি জর্ডান, মরিশাস, ওইসব দেশে কিন্তু প্রচুর আরএমজি ওয়ার্কার কাজ করতেছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন আমার মনে হয় মোর দেন 30,000-40,000 পিপল কাজ করতেছে জর্ডান আর মরিশাসে। তো আর এই দক্ষ জনশক্তি যে প্রথমে যে পয়েন্টটা বলতেছিলাম যে আমার দেশের কিন্তু ছেলেমেয়েদের, এডুকেটেড ছেলেমেয়েদের এই প্রোডাকশন, কোয়ালিটি, কমপ্লায়েন্স এইসব সেক্টরে আগে আসতে হবে। হ্যাঁ, কারণ এইসব সেক্টরেই কিন্তু বিদেশ থেকে লোকগুলো এসে আমাদের দেশে বেশি কাজ করে। আচ্ছা, আমরা আচ্ছা। যেটা অনেক সময় মনে করি যে মার্চেন্ডাইজিং এ বিদেশ থেকে লোক এসে কাজ করতেছে, এর হার দিনে দিনে কমে আসছে, কিন্তু প্রোডাকশন, এফিসিয়েন্সি, কোয়ালিটি, আই ডিপার্টমেন্ট যেগুলো আছে এখানে কিন্তু বিদেশ থেকে অনেক লোক এসে কাজ করতেছে। আচ্ছা, আচ্ছা। ইভেন জি। আমাদের ফ্যাক্টরিগুলোতে এখন অনেক টার্কিশ টেকনিশিয়ান কাজ করেন, স্পেশালি আমাদের ওয়াশিং সেক্টরগুলোতে, ওভেন ফ্যাক্টরিগুলো, ডেনিম ফ্যাক্টরিগুলো, যেহেতু আমরা ডেনিমে এখন ওয়ার্ল্ডে নাম্বার 1। আচ্ছা। হ্যাঁ, তো এইখানে কিন্তু প্রচুর টার্কিশ টেকনিশিয়ান কাজ করতেছে।
তো এই টেকনিশিয়ান থেকে আমরা যত সহজে শিখে নিতে পারবো, বুঝে নিতে পারবো, এটা আমাদের ভবিষ্যতের জন্য ততই ভালো। না সেটাই আমরা প্রত্যাশা করব। একদমই শেষের দিকে আম কিভাবে দেখছেন আগামী ৫ বছর বা ১০ বছর মানে কি কেমন আসলে পরিবর্তন আশা করছেন আসলে সেক্টরে? না, আমি একজন অপটিমিস্টিক পারসন হিসেবে বলতে পারি যে সেক্টর অনেক কঠিন সময় পার করছে। বাট এখন একটা নতুন গভর্নমেন্ট আসছে। নতুন গভর্নমেন্ট বিজনেস ফ্রেন্ডলি পলিসি দিবে যাতে আমরা নতুন এমপ্লয়মেন্ট করতে পারি। আপনি হয়তো জানেন যে এখন বেসরকারি পর্যায়ে ঋণের পরিমাণ ঋণাত্মক অবস্থায় চলে গেছে। মানুষ এই 10% 15% ইন্টারেস্ট দিয়ে আর কেউ ব্যবসা খুলতে চাচ্ছে না। এবং যদি এমপ্লয়মেন্ট আমার পাশের দেশে যেমন আপনার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে ব্যবসায়ীদের। স্পেশালি আপনার ফ্যাক্টরি তৈরি করার ক্ষেত্রে এখন 40% টাকা গভর্নমেন্ট ফেরত দিয়ে দিচ্ছে। হ্যাঁ? তো এই ধরনের পলিসি যদি আমাদের গভর্নমেন্টগুলা নিতে পারে তাহলে ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ ভালো। আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ এবং সরকার এগুলো নিয়ে একটু বিশ্লেষণ করবে, চিন্তা করবে এর প্রয়োগের এবং আমরা আশা করি আগামী ৫-১০ বছরে আমরা যে একটা টার্গেট আসলে সেট করতে চাচ্ছি সেই টার্গেটে আমরা পৌঁছাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং। দর্শক আজকে এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।